এবার রাজধানীর গোরানে নিজ বাসায় গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নিলয় চক্রবর্তী খুন। প্রতিবাদে বিক্ষোভ, পরিকল্পিত হত্যাকাণ্ড জানালো পুলিশ। চট্টগ্রামে লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল গ্রেফতার। 22টি মহাসড়কে বন্ধ থাকবে 3 চাকার যান চলাচল, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। নিষেধাজ্ঞা অমান্য করে এখনও দেশের বিভিন্ন মহাসড়কে চলছে ধীরগতির যান। ভুয়া চিকিৎসক শনাক্ত ও প্রতারণা বন্ধে ওয়েবসাইটে রেজিস্ট্রার্ড ডাক্তারদের নামের তালিকা প্রকাশ। সুফল পাবেন সাধারণ মানুষ, আশা সংশ্লিষ্টদের। এবং ফিশিং বোট ডুবির ঘটনায় এখনও খুঁজে পাওয়া যায়নি ভোলার 46 জেলেকে। পরিবারের শোকের ছায়া, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন উদ্ধার হওয়া 6 জন। বাংলা সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি মিজানুর রহমান খবির। রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোরানে নিজ বাসায় নিলয় চক্রবর্তী নামে এক ব্লগার খুন হয়েছেন। দুপুরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ব্লগার নিলয় গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। ঘটনার পরপরই গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সেখানে ভিড় করেন। তারা জানান, বিভিন্ন সময় নিলয় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্লগে লেখালেখি করতেন। এছাড়া তিনি একটি এনজিওতেও কাজ করতেন। নিলয় গোরানে তার স্ত্রী ও শালিকা সহ একটি ভাড়া বাসায় থাকতেন। এদিকে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। তবে তাদের ধারণা 4 থেকে 5 জন যুবক ধারালো অস্ত্র দিয়ে দুপুরে নিলয়ের বাসায় আসে। পরে তারা অস্ত্রের মুখে তার স্ত্রী ও শালিকাকে একটি কক্ষে আটকে রেখে অন্য কক্ষে নিলয়কে হত্যা করে। একটা পত্রিকাতে মনে কাজ করতো, টুকটাক ছোটখাটো কিছু লেখালেখিও করতো, এরকম একটা ইয়ে ছিল। তো দুর্ঘটনা তো আমি খবর পেলাম 1:45টার সময়। গণজাগরণ মঞ্চের প্রথম থেকেই সে আমাদের সাথে সম্পৃক্ত ছিল। পরে আমরা যখন 2 ভাগে বিভক্ত হলাম, তারপরও সে কিছুদিন গিয়েছে আমাদের ওখানে। বিভিন্ন সময়ে তিনি এসে বলেছে যে এইভাবে তাকে হত্যা করা হতে পারে, যে সমস্ত কারণে তাকে একটা সময়ে ঢাকার বাইরেও পাঠানো হয়েছিল। তার যে প্রতিষ্ঠানে চাকরি করতো আরডিসি, সেখান থেকে তাকে বাইরেও পাঠানো হয়েছিল। তো আমরা দেখলাম এখানে বাস্তবে কি তাকে জবাই করেই হত্যা করা হয়েছে, কারণ তার ঘাড়ে এবং গলায় শার্প উইপেনের দাগ আছে, মার্ক আছে, এবং একটি ধারালো কোনো দা কিংবা এই জাতীয় কোনো অস্ত্র দিয়েই তাকে খুন করা হয়েছে। তো আমরা কাজ করছি, আমাদের সমস্ত স্পেশালাইজড ইউনিট এটার সাথে সংশ্লিষ্ট হয়েছে। আমরা এখন বের করার চেষ্টা করবো যে কারা এই খুনের সাথে জড়িত। ব্লগার নিলয় হত্যার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করছেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের রিপোর্টার ইজাজ সৌমিক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সৌমিক। হ্যাঁ আসাদ, রাজধানীর গোরানে এই খিলগাঁওয়ে যেটি অবস্থিত, সেই গোরানে রাজধানীতে আবারও একজন ব্লগারকে খুন করা হয়েছে, যিনি নিলয় চক্রবর্তী নামে পরিচিত এবং ব্লগে তিনি নিলয় নীল নামে লেখালেখি করতেন। এবং এই হত্যাকাণ্ডের পর, অর্থাৎ দুপুরে এই ব্লগারকে হত্যা করার পরই কিন্তু গণজাগরণ মঞ্চ তাদের প্রতিক্রিয়া দেখিয়েছে এবং বিকেল থেকে, অর্থাৎ 4টা থেকে কিন্তু তারা এই শাহবাগে এসে অবস্থান নিয়েছে। এবং তারা এই যে দেখতে পাচ্ছেন যে আমার সামনে শাহবাগ গণজাগরণ মঞ্চের যেসব কর্মীরা রয়েছেন, বিভিন্ন সংগঠনের কর্মীরা একত্রিত হয়ে তারা যে একই ছায়াতলে অর্থাৎ গণজাগরণ মঞ্চে এসে সমবেত হয়েছেন এবং তারা এখন এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ করছেন এবং শাহবাগের সামনে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার বক্তব্য দিচ্ছেন এবং এছাড়া গণজাগরণ মঞ্চের যে মুখপাত্র ইমরান এই সরকার, তিনিও কিন্তু রয়েছেন এবং অন্যান্য সাধারণ সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। এবং তারা এই সমাবেশ থেকে যেটি বলার চেষ্টা করছেন যে বারবার যে ব্লগারগুলো হত্যা করা হচ্ছে, বিভিন্ন ব্লগারকে যে হত্যা করা হচ্ছে, তারা এখান থেকে মূলত যে বিষয়টি বলছেন যে এই যে প্রত্যেককে হত্যা করা হচ্ছে, কিন্তু একজনেরও কিন্তু এই হত্যাকারীদের ধরতে পারেনি সরকার। এবং এই যে বিচারহীনতার যে সংস্কৃতি তারা বলছেন, এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই কিন্তু অপরাধীরা উৎসাহিত হচ্ছেন এবং একজন তারা টার্গেট করে হত্যা করছেন। এখান থেকে বলা হচ্ছে যে 16 জন ব্লগারের
ব্লগারের যে তালিকা তাদের কাছে তারা জানতে পেরেছেন যে 16 জন ব্লগারকে হত্যা করা হবে, পর্যায়ক্রমে তাদেরকে কিন্তু হত্যা করা হচ্ছে, তারা এখান থেকে এটা বলছেন এবং হত্যাকারীদের বিচার না হয় এই ঘটনাটা বারবার ঘটছে এবং তারা এখান থেকে যে কর্মসূচিটা দিতে চাচ্ছেন, আমি ডক্টর ইমরান এইচ সরকারের সঙ্গে কথা বলেছি, তিনি যেটা বলছেন যে তাদের এই যে নিলয় নীল যে হত্যাকাণ্ডটা হলো ব্লগারের, এই হত্যার প্রতিবাদে তাদের নিয়মিত যে শান্তিপূর্ণ যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশ চলবে এবং সন্ধ্যার দিকে তারা বৃহত্তর কর্মসূচি অর্থাৎ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন এই হত্যাকাণ্ডের প্রতিবাদে। তো এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে জাদুঘরের সামনে এই তাদের সমাবেশটি চলছে এবং এটি সন্ধ্যার পরে হয়তো একটি মশাল মিছিল করার তাদের চিন্তা ভাবনা রয়েছে, যেটা আমরা তাদের মাধ্যমে জানতে পারলাম, যদিও এখনো পূর্ণাঙ্গ কর্মসূচি তারা ঘোষণা করেননি। তো এই ছিল আমার কাছে শাহবাগের গণজাগরণ মঞ্চের সর্বশেষ খবর। ব্লগার নিলয় হত্যার প্রতিবাদে শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের কর্মসূচির সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইজাজ শৌমিক। চলে যাচ্ছে পরের সংবাদে। চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি এজাহারুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে জুমার নামাজের পর লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের একটি দল দুপুরের আগেই মাদ্রাসার আশপাশে অবস্থান নেয়। পরে নামাজ শেষে বাসার দিকে যাওয়ার সময় মুফতি ইজাহারকে গ্রেফতার করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 2013 সালের 7 অক্টোবর দুপুরে লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড তৈরির সময় বিস্ফোরণে 3 জন নিহত হয়, এতে আহত হয় আরও 5 জন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে 3টি মামলা দায়ের করা হয়। সবগুলো মামলাতেই মুফতি ইজাহার ও তার ছেলে মুফতি হারুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। মামলা 3টি বিচারাধীন রয়েছে। 2013 সালে যে খুলশী থানা এলাকা লালখান বাজার যে মাদ্রাসায় যে গ্রেনেড হামলা হয়, ওই গ্রেনেড হামলাতে তখন 3টা মামলা হয়। একটা হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইনে, একটা আপনার 302 অর্থাৎ মৃত্যুদণ্ডের জন্য, হত্যার জন্য, আর একটা হচ্ছে আপনার অ্যাসিড আইনে। তো 3টা মামলায় ওনার জন্য ওয়ারেন্ট আছে। আমরা এই ওয়ারেন্টের বিপরীতে ওনাকে গ্রেপ্তার করি। তদন্ত শেষে আমরা খতিয়ে দেখব যে আসলে ওনাদের এটা ইনভলভ আছে কিনা নিষিদ্ধ সংগঠন লস্কর তৈয়বার সাথে ওনার যে হেফাজতে ইসলাম, উনি হেফাজতে ইসলামের নায়েবে আমির, আপনারা এটা জানেন যে ওনাদের যে সংযোগ আছে কিনা সেটা তদন্তের মাধ্যমে আমরা জানতে পারলে আপনাদেরকে পরস্পর পর্যায়ক্রমে আপনারা সব জানতে পারবেন। দেখছেন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এখনও দেশের বিভিন্ন মহাসড়কে চলছে সিএনজি অটোরিকশা সহ 3 চাকার ধীরগতির যান। নিষেধাজ্ঞা জারির পর প্রথম কয়েকদিন পুলিশের তৎপরতা দেখা গেলেও এখন অনেকটাই শিথিল হয়ে পড়েছে। আর এ সুযোগে আবারও মহাসড়কে বাড়ছে 3 চাকার এই যানবাহনের সংখ্যা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে নগরীর আরকে রোড, মেডিকেল মোড়, সাতমাথা সহ বেশ কিছু মহাসড়কে ঘুরে দেখা যায় অবাধেই চলছে সিএনজি অটোরিকশা ও 3 চাকার অন্যান্য যানবাহন। তবে পুলিশি তৎপরতায় এই সংখ্যা আগের তুলনায় অনেক কম। ঋণ পরিশোধ ও পেটের দায়ে আইন অমান্য করে এসব যান চালাতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন চালকরা। শহরের থেকে চালাতে গেলে অনেক জাম হয়, এই কারণে আমরা এই রোডে চালাই। এর মধ্যে আমাদের প্রশাসনে চালাতে দিতেছি না। সরকার যে আইন করে দিয়েছে হাই রোডে গাড়ি চালানো নিষিদ্ধ, এখন ওই সিস্টেম যদি মানতে যায় তাহলে তো বহু বাচ্চা না খায় মরবে। অনেকটা বিনা বাধায় ঢাকা বরিশাল মহাসড়কে চলছে 3 চাকার যানবাহন। এদিকে 3 চাকার যান চলাচল বন্ধ না হওয়ায় মহাসড়কে বাস চলাচলে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বাস চালকরা। 3 চাকা না চললে ভালো হয়, কারণ চললে ওরা নিয়মকানুন ঠিকরকম করে চালায় না, অযথা মানে অনিয়মে ওই যে পার্কিং করে আমাকে অনেক সমস্যা হয় এবং দুর্ঘটনা অনেক বাড়তি হয়। ঢাকা সিলেট মহাসড়কে বড় যানের সঙ্গে পাল্লা দিয়ে চলছে 3 চাকার স্বল্পগতির যানবাহন। অনেক জায়গায় দ্রুতগতির যানবাহনের চেয়ে অটোরিকশাই বেশি। সরকারি এই নিষেধাজ্ঞাকে অযৌক্তিক দাবি করে জীবিকার তাগিদেই মহাসড়কে যান চালাতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন চালকরা। 3 চাকার যান চলাচল বন্ধে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা যায়নি। তাই বাধাহীনভাবেই চলছে অটোরিকশা সহ 3 চাকার অন্যান্য যান। আমাদের বিকল্প রাস্তা করে দাও, আমরা এই হাই রোডে আমরা রাস্তা গাড়ি চালাবো না। বিকল্প রাস্তা বের করে এগুলি অন্ততপক্ষে রাখুক, তাহলে সবারই জন্য সুবিধা হবে। এছাড়া রাজশাহী ও গাজীপুরেও সরকারি নির্দেশ অমান্য করেই চলছে 3 চাকার যানবাহন। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।
দেশের 22টি মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা সহ 3 চাকার ধীরগতির যান চলাচল নিষিদ্ধ করেছে সরকার। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এই 22টি মহাসড়কের তালিকা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আগামী বছর থেকে এই মহাসড়কগুলোতে সিএনজি চালিত অটোরিকশা চলাচলের জন্য বাইলেন নির্মাণের কাজ শুরু হবে বলেও তিনি জানান। বেশিরভাগ দুর্ঘটনা প্রবণ, 80% দুর্ঘটনা শতকরা যেখানে ঘটে, ঠিক সেই রকম 22টি সড়কে মহাসড়ক আরও আছে। সময় মতো প্রয়োজনে পর্যায়ক্রমে অন্যান্যগুলোতে আমরা এনফোর্সমেন্ট শুরু করব, এই অভিযান চলবে। বাংলার সময়ে আরও থাকছে। ঘূর্ণিঝড় কোমেনের ধকল না কাটতেই পণ্য হ্যান্ডেলিংয়ের যন্ত্রপাতি বিকল হওয়ায় বিপর্যয়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। টানা বর্ষণে কাটছে না কন্টেইনার জট। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। দেশের মানুষের প্রকৃত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব নিবন্ধিত চিকিৎসকদের নাম, পরিচয় এবং ছবি সহ বিস্তারিত তথ্য উপাত্ত নিয়ে ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়েছে। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BSDCর পক্ষ থেকে তৈরি করা এই তালিকায় প্রাথমিকভাবে 70,000 চিকিৎসকের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। এর মাধ্যমে এখন যে কেউ BMDCর ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক সম্পর্কে জানতে পারবেন। এতে ভুয়া চিকিৎসক ও ভুল চিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার প্রবণতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত মৌসুমী ইসলামের রিপোর্টে। MBBS এবং বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে চিকিৎসা সেবা নিতে রোগীদের এমন ভিড় প্রতিদিনকার, কিন্তু চিকিৎসার নামে অনেকেই ভুয়া এবং ভুল চিকিৎসকের দ্বারা প্রতারণার শিকার হচ্ছেন। অন্যদিকে ডাক্তারের নামের পাশে দেশি বিদেশি ডিগ্রি সহ এমন সাইনবোর্ড রাস্তার পাশে প্রায় চোখে পড়বে, কিন্তু সাধারণ মানুষকে আকৃষ্ট করতে এসব ডিগ্রির কোনটি আসল আর কোনটি নকল তা বোঝা কঠিন। ইনফরমেশনের গ্যাপ আছে, যে আমি একটা ধরেন রুগী নিয়ে আসলাম, আমি জানি না যে আসলে এই রুগীটাকে কোন ডিপার্টমেন্টে দেখাতে হবে। আমরা সঠিকভাবে জানতে চাইলেও তারা আমাদেরকে সঠিকভাবে তারা বলে না। এই অবস্থায় ভুল চিকিৎসা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে দেশের নিবন্ধিত ডাক্তারদের নাম, ছবি সহ বিস্তারিত তথ্য উপাত্ত সংযুক্ত করে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করেছে ডাক্তারদের সংগঠন BMDC। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDCর হোম পেজে গিয়ে ফাইন্ড রেজিস্টার ডাক্তারে ক্লিক করে নির্দিষ্ট ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিলেই জানা যাবে তার ডিগ্রি, ছবি, ঠিকানা সহ বিস্তারিত তথ্য। রেজিস্টার্ড চিকিৎসক যারা, একটা ওপেন ওয়েবসাইট যেটা BMDCর, সেখানে নথিভুক্ত থাকবে। আমি যদি একজনের সন্দেহ করি যে এটা ভুয়া চিকিৎসক, আমি ওই রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আমি ওয়েবসাইটে যেয়ে দেই, তাহলে তো আপনি বুঝে গেলেন যে না, এই লোকটা ভুয়া। এই তালিকার মাধ্যমে ভুয়া চিকিৎসক এবং ভুয়া ডিগ্রিধারীকে সহজেই শাস্তির আওতায় আনা যাবে বলে মনে করেন এই চিকিৎসক নেতা। প্রতি বছর দেশের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলো থেকে যেসব শিক্ষানবিশ ডাক্তাররা MBBS পাশ করে বের হচ্ছেন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাসোসিয়েশনের খাতায় যারা নিবন্ধিত ডাক্তার হিসেবে নাম লেখাচ্ছেন, তাদের নামের তালিকা BMDCর ওয়েবসাইটে প্রতি বছর সংযুক্ত করা হবে। এর মাধ্যমে দেশের সাধারণ জনগণ ভুল চিকিৎসক এবং ভুল চিকিৎসার হাত থেকে মুক্তি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে জনশক্তি রপ্তানির সফলতা না আসায় এবার বেসরকারি পর্যায়ে বিজনেস টু বিজনেস বা B2B পদ্ধতিতে কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় 7 বছর পর মালয়েশিয়ার বাজার খুলে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে আগামী রোববার ঢাকায় আসছে দেশটির একটি প্রতিনিধি দল। এক্ষেত্রে সার্বিক খরচ 1 লাখ টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখার কথা জানিয়েছেন ব্যক্তি খাতের বিশেষজ্ঞরা। এছাড়া বেসরকারি উদ্যোক্তারা কর্মী পাঠালেও সরকারের কঠোর মনিটরিং থাকবে বলেও জানানো হয়েছে। বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। নানা জটিলতায় প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2012 সালে সরকারি পর্যায়ে বা G2G পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সম্মত হয় দুদেশ। এ প্রক্রিয়ায় অন্তত 10 লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে সারা দেশ থেকে কর্মী বাছাই করা হলেও মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছে মাত্র 7,500 কর্মী। এ প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পর এবার বিজনেস টু বিজনেস বা B2B পদ্ধতিতে কর্মী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুদেশ। দীর্ঘ 7 বছর পর জনশক্তি রপ্তানির সুযোগ পাওয়ায় বেসরকারি খাতের উদ্যোক্তারা জানিয়েছেন সকল নিয়ম মেনেই কর্মী পাঠানোর খরচ 1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ
রাখবেন তারা। অতীত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের এই পরিকল্পনাটা করতে হবে, কারণ আমরা চাই না যে আবার এই মালয়েশিয়া সেক্টরটা খুলেছে এটা যে কোনো দিন বন্ধ হয়ে যায় যে কোনো পক্ষের অনিয়মের জন্য। আউটসোর্সিং এর মাধ্যমে যাতে কোনো রকমের লোক না পাঠায়, ওখানে যদি সরাসরি কোম্পানিগুলি লোক নেয় তাতে গতবার যে ডিসপিউটগুলি হয়েছিল এগুলি হবে না। বাংলাদেশ থেকে স্বল্প পয়সায় যেন লোকটা যেতে পারে। কষ্টটা হয়তো সরকারের যদি 40,000 হয়ে থাকে, আমাদের হয়তো 20,000 টাকা বাড়বে। আমাদের কমিটি, আমাদের প্লেন ভাড়া তো সরকার দিচ্ছে, আমরা তো সরকার দিবে না। আমরা চাচ্ছি 1 লাখ টাকার অধিক নয়, এর মধ্যেই লোকটা যেতে পারবে। তবে আবারও জটিলতার আশঙ্কা করে বিশেষজ্ঞরা বলেন, সফলভাবে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারের শক্তিশালী মনিটরিং দরকার। এটা একজন সেফ মাইগ্রেশন হবে কিনা এটা আমাদের ডাউট আছে। 2004-5 মালয়েশিয়ান গভর্নমেন্ট কন্ট্রাক্টগুলো আপনার বিজনেসম্যানদের কাছে ছেড়ে দিয়েছিল এবং যে পরিমাণ লোক দরকার তার থেকে তারা বেশি নিয়েছিল, যার কারণে কি হচ্ছে প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কার মালয়েশিয়ার রাস্তায় তারা দিয়ে রাত কাটিয়েছে। কাজেই বিজনেস টু বিজনেস, যেখানে আমরা কিছুটা আউটসোর্সিং এর প্রসেসে যে গন্ধটা পাচ্ছি সেইটা যে ওরকম হবে না তারই বা নিশ্চয়তা কি। এদিকে B2B পদ্ধতিতে কর্মী নেওয়ার প্রক্রিয়া ঠিক করতে রোববার মালয়েশিয়ার প্রতিনিধি দলের আসার কথা জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানো হলেও প্রতারণা এবং অতিরিক্ত ব্যয় ঠেকাতে সরকার তৎপর রয়েছে। তাদের কি কি রিকোয়ারমেন্ট আছে, কৃষি খামারে, রাবার প্ল্যান্টে বেতনের কি হবে, তাদের চাকরি ইন্স্যুরেন্স কি হবে, থাকা খাওয়ার ব্যবস্থা কি হবে, এগুলো সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা আমাদের দিক থেকে আমরা আমাদের কি কি চাই আমরা বলবো। নতুন বাজার সৃষ্টির পাশাপাশি অভিবাসী বাংলাদেশিদের সেবা দিতে সেদেশের বাংলাদেশি শ্রম শাখাকে শক্তিশালী করা হবে বলেও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। আইন সিদ্ধ হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় কোমেনের ধকল না কাটতেই পণ্য হ্যান্ডেলিং এর যন্ত্রপাতি বিকল হয়ে পড়ায় চট্টগ্রাম বন্দরের সার্বিক অপারেশনাল কার্যক্রম বিপর্যয়ের মুখে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে বন্দর থেকে পণ্য ডেলিভারি। অন্যদিকে রপ্তানি পণ্য শিপমেন্টে সমস্যার পাশাপাশি টানা বর্ষণে সৃষ্ট কন্টেইনার জট কাটছে না। আর বহির্নোঙর থেকে জাহাজ সময় মতো জেটিতে ভিড়তে না পারায় লোকসান গুনতে হচ্ছে শিপিং এজেন্ট সহ আমদানি রপ্তানি সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ঈদের পর টানা ভারী বৃষ্টিতে বন্দরের পণ্য ওঠানামা, ডেলিভারি সহ সার্বিক কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিল। এর ধকল না কাটতেই ঘূর্ণিঝড় কোমেনে একদিন জাহাজ চলাচল ও দুদিন চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা বন্ধ থাকায় বন্দরের অপারেশনাল কার্যক্রমে বাড়তি চাপ পড়ে। বর্তমানে আবহাওয়া ভালো থাকলেও সাম্প্রতিক বর্ষণে বেশ কিছু যন্ত্রপাতি বিকল হয়ে পড়ায় ইয়ার্ড থেকে পণ্য ডেলিভারি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এতে আমদানিকারকরা যেমন ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে কাঁচামালের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়। আইসিডি মাল কন্টেইনার নিয়ে এসে এখনো আপনার সারাদিন সে পোর্টের গেটে বসে থাকতেছে, পোর্ট লিফট করে দিতে পারতেছে না জাহাজের কাছে, কারণ তার যন্ত্রপাতি খারাপ। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সঠিক সময়ে পণ্য না যাওয়ার কারণে শিল্প কারখানাগুলি তাদের প্রোডাকশন ব্যাহত হচ্ছে। অন্যদিকে জাহাজ জেটিতে ভিড়তে অনেক দেরি হওয়ায় শিপিং এজেন্টদের লোকসানের পাশাপাশি অনেক ক্ষেত্রে রপ্তানি পণ্য শিপ মিস করছে। কন্টেইনার হ্যান্ডলিং ইকুইপমেন্টগুলোকে তাড়াতাড়ি যদি তারা ব্যবস্থা করতে না পারে তাহলে কিন্তু উন্নতির সম্ভাবনা সুদূর পড়া হতো। এবং এই রাস্তা একটাই আছে, সেটা হচ্ছে যদি প্রাইভেট ইকুইপমেন্ট আপাতত ব্যবস্থা করা যায়। ডেলিভারি সমস্যা এবং জাহাজ জটের জন্য কোমেন ও টানা বৃষ্টিকে দায়ী করে বন্দরের কর্মকর্তার দাবি কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। ডেলিভারি অনেক বাড়িয়েছে এবং আমরা 2-3 দিনের মধ্যে আমরা ভাবছি যে খুবই স্বাভাবিক অবস্থা বিরাজ করবে এবং খালি কন্টেনারগুলো শিপিং এজেন্ট অবডকে চলে গেলে আমাদের স্বাভাবিক অবস্থা বিরাজ করবে। এদিকে আইসিডি গাবিং খালি কন্টেনারের জট কমাতে বৃহস্পতিবার থেকে 4 গুণ বেশি মাসুল আরোপ করছে বন্দর কর্তৃপক্ষ। হাজারে শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের দক্ষিণ সাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে ফিশিং বোট ডুবির ঘটনায় এখনও উদ্ধার হয়নি ভোলার 46 জেলে। আর জীবিত উদ্ধার হওয়া 6 জেলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। গত 30 জুলাই এই দুর্ঘটনার পর থেকে নিখোঁজ জেলেদের পরিবারে চলছে আহাজারি। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তার দাবি জনপ্রতিনিধি ও স্থানীয়দের। এদিকে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন। ভোলা থেকে নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনটায় গেছে আমি কিন্তু জানি না, তলা ফাটি গেছে নৌকার। আমাকে সামনে একটা বোট ছিল, অনেক ইশারা দিছি আমার ঘরে একটু উদ্ধার করেন, মানুষটা উদ্ধার করেন। এই বোটে বাইসতে বোট চলে গেল, আমরা চলে গেলাম। টানা 3 দিন ঢেউয়ের সাথে লড়াই করে প্রাণে বেঁচে ফেরা জেলেরা জানান সেদিনের দুর্ঘটনার কথা। এদিকে এ দুর্ঘটনায় নিখোঁজ 45 জেলের বাড়ি মনপুরার উত্তর সাকুচিয়া ও চর বোয়ালিয়া গ্রামে চলছে কান্নার রোল। নিখোঁজরা জীবিত আছেন নাকি মৃত
এমন শঙ্কায় এক একটি দিন পার করছে পরিবারগুলো। লাশ হলেও তারা ফিরে পেতে চায় স্বজনকে। যে সময় বুট মার পরে সেই সময় মোবাইল করে বাচ্চার কথা জানতে চাইছিল, বাচ্চার খুব দেখতে ইচ্ছা করছিল। সে আমার একটা বাচ্চা, আমি লই কোন ডালে যামু, আমার কেউ নাই। আমার দুই ভাই ট্রলারে নিখোঁজ, আমরা অনেক খোঁজাখুঁজি করি, তাদেরকে পাই না। তাদের বাচ্চা কাছে একদম ছোট। সরকার কাছে আমাদের আকুল আবেদন যে এই সমস্ত লোক মৃত হইল এদেরকে উদ্ধার করে আমাদের স্বজনদের কাছে, সবাই স্বজনদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দাবি। নেভি কোস্টগার্ড দিয়ে তাদেরকে জীবিত অথবা মৃত উদ্ধার করতে পারলে তাদের পরিবারের কাছে সান্ত্বনা দেওয়ার মাতমটা বন্ধ হইতো। এদিকে উদ্ধার তৎপরতায় চট্টগ্রামের সাথে প্রশাসনিক যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন। আহত এবং নিহতদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। সরকারি সহায়তা পেলে তাদেরকে সাহায্য করা হবে। নিখোঁজদের উদ্ধারের জন্য ওই এলাকার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলমান আছে। সংশ্লিষ্ট থানা এলাকার পুলিশ সুপার মহোদয়, ওসি, DI1 তাদের রিকোয়েস্ট করি এবং তারা আমার রিকোয়েস্ট অনুযায়ী ওই জেলেদের জীবিত বা মৃত যে অবস্থা হোক নিখোঁজ জেলেদের উদ্ধারের সর্বান্ত চেষ্টা করে। গত 30 জুলাই চট্টগ্রামের দক্ষিণ সাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে 53 জন জেলে নিয়ে ডুবে যায় 3টি ফিশিং বোট। এদের মধ্যে এ পর্যন্ত উদ্ধার হওয়া 8 জেলের মধ্যে 2 জন ফিরেছেন লাশ হয়ে। বাকি 6 জন চিকিৎসাধীন আছেন পটুয়াখালী ও মনপুরার বিভিন্ন হাসপাতালে। সময় সংবাদ, ভোলা। পায়রা ও পাণ্ডব নদীর অনবরত ভাঙনে হুমকির মুখে পড়েছে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট সহ দুমকি উপজেলার একাধিক গ্রাম। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সহস্রাধিক ঘরবাড়ি ও ফসলি জমি। এ অবস্থায় বর্ষা শেষেই বাঁধের কাজ শুরুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পায়রা নদীর করাল গ্রাসে তলিয়ে যাচ্ছে একের পর এক স্থাপনা, ঘরবাড়ি, বিদ্যালয়, ভবন সব বিলীন হয়ে যাচ্ছে চোখের পলকে। তার উপর ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ভাঙন আরো তীব্র হয়েছে। বারবার বসতঘরের জায়গা পরিবর্তন করলেও ক্রমশই নদীর ধেয়ে আসছে লেবুখালী ফেরিঘাট বাজার সহ আঙ্গারিয়া, মুরাদিয়া এবং পাঙ্গাসিয়া ইউনিয়নের বেশ কিছু এলাকায়। 250 থেকে 300 বাড়িঘর আছে নরমাল। এই বাড়িঘরগুলো সব ভেঙে যাইতেছে। আমাদের ঘরবাড়ি সব নদীতে গেছে। আমরা পোলাপান লইয়া খুব অশান্তিতে আছি। আমরা পানির মধ্যে ভাসতে আছি। আমরা এখন নদীর সাইডে এমন ভাবে ঘর আমাকে খুঁটির লগে ঝোলে। সর্বস্ব হারানোর এসব মানুষের এখন একটাই দাবি, শেষ সম্বলটুকু রক্ষায় এগিয়ে আসুক সরকার। কোন রকম একটু নদীর সাইডে আছি, যদি ওইটুকু এই বেড়িবাঁধ না দেন তাহলে কোন রকম টেকবো না। নদী ভাঙনের থেকে রক্ষা করার একমাত্র উদ্দেশ্য লেবুখালী নদীর পাইলিন এবং বেড়িবাঁধ। শত শত একর জমি ভেঙে নদী বিলীন হয়ে যাচ্ছে। আমাদের এই ভাঙনকে রোধ করবে পানি উন্নয়ন বোর্ডকে এগিয়ে আসা উচিত। এদিকে আগামী শুষ্ক মৌসুমে বাঁধের কাজ করার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ডোনার এজেন্সি জায়গাকে 3 বার সাইটটা দেখিয়েছে এবং তারাও কাজটা বাস্তবায়নের জন্য আগ্রহ প্রকাশ করেছে। তো প্রকল্পটা গৃহীত হলে চলতি বছরের শুকনো মৌসুমে আমরা স্থায়ী 900 মিটার দৈর্ঘ্য স্থায়ী তীরবুদ্ধির কাজ বাস্তবায়ন করতে পারবো। পটুয়াখালীর বুক চিরে বয়ে চলা পায়রা ও পাণ্ডব নদীর স্রোতে গত কয়েকদিনে দুমকি উপজেলার অন্তত 8টি গ্রাম বিলীন হয়ে গেছে। এখনো হুমকির মুখে আছে আরো বেশ কটি গ্রাম। সময় সংবাদ, পটুয়াখালী। সংযোগখালে অবৈধভাবে বাঁধ নির্মাণ করায় দিন দিন পানি প্রবাহ কমে নাব্য হারাচ্ছে মংলা বন্দরের আন্তর্জাতিক নৌরুট মংলা ঘোষিয়াখালী চ্যানেলটি। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 2014 সালের 23 ডিসেম্বর প্রথম দফায় অবৈধ বাঁধ উচ্ছেদ করা হলেও খালগুলোতে আবারও বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করে স্থানীয় প্রভাবশালীরা। তবে চ্যানেলটি রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশে দ্বিতীয়বারের মতো সম্প্রতি বাঁধ অপসারণ কাজ শুরু করেছে জেলা প্রশাসন। তবে চলতি বর্ষা মৌসুমে বাঁধ অপসারণ করা হলে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করেছেন স্থানীয়রা। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের রামপালে মংলা ঘোষিয়াখালী চ্যানেলের পানি প্রবাহ স্বাভাবিক করতে 82টি খালের অবৈধ বাঁধ অপসারণ কাজ শুরু করেছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম দফা অবৈধ উচ্ছেদের পর প্রবাহমান খালগুলোতে স্থানীয় প্রভাবশালীরা বাঁধ দিয়ে মাছ চাষ করায় নাব্য হারায় চ্যানেলটি। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে দ্বিতীয় দফায় গত বুধবার 5টি ভ্রাম্যমাণ দল অবৈধ বাঁধ অপসারণ কাজ শুরু করেছে। তবে চলতি বর্ষা মৌসুমে বাঁধ অপসারণ করা হলে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এখন আর দান হয় না লবণ পানির কারণে, এইগুলো খাল মাটি বাঁধতে বাড়ি রান্দা খা বন্ধু ছাগল গরু আঁশগুলো জুতপালা এগুলো বাঁচবে না। পানি উঠিয়ে তবে রান্ধে খাটি পারবো না, জুতপালা নয় বাস করা যাবে। কিছু কিছু খাল আছে
যা কাটলে জনগণের সমস্যা হবে, আর কিছু কিছু খাল আছে যা কাটলে জনগণের সুবিধা হবে। সরকারের এই অবৈধ বাঁধ অপসারণ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। আর শুধু বাঁধ অপসারণ নয়, খালগুলো খনন করার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এরাই লোভটা সামলাতে পারতেছে না, এই জন্য সরকারি লোককে কাটিয়ে দিয়ে যাওয়ার পরেও সে সত্ত্বেও তারা বান্ডে দিছে। সরকারের একটা নিজস্ব কোনো একটা ভালো একটা বুঝ আছে, এই জন্য কাটতেছে। আর সরকার তো জনগণের মঙ্গল চায়। শুধু খাল খনন করলেও হবে না, যদি আমাদের এটা অবদা দিয়ে চারিদিক দিয়ে আমাদের একটা ভেড়িবাদ দিয়ে একটা স্লুইস গেট করে সেভাবে যদি পানি ওঠানামা করা হয়, তাহলে হয়তো বা গ্রামেরা এই এলাকার মানুষ বসবাস করতে পারবে। এদিকে উপজেলা প্রশাসন বলছে সবগুলো অবৈধ বাঁধ অপসারণ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি খালগুলো খনন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। দুষ্কৃতিকারীগণ তারা এই বাঁধগুলো দেওয়ার চেষ্টা করেছেন, এর ফলে আমাদের মংলা ঘষিয়াখালী চ্যানেলের যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হচ্ছে। সরকারের নির্দেশনা হচ্ছে কোনো খালে কোনো বাঁধ থাকবে না, এবং এই লক্ষ্যে যেটা এক্সকাভেটর দ্বারা পুনঃ খনন করতে হবে সেটা করবে পানি উন্নয়ন। আর কিছু খাল এবং খালের মুখ আছে যেটা আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন ত্রাণ মন্ত্রণালয় থেকে বিশেষ টিআর অথবা কাবিখা বরাদ্দের পুনঃ খননের কাজ করবে। আন্তর্জাতিক নৌরুট মংলা ঘষিয়াখালী চ্যানেলের সঙ্গে রামপালের 13টি প্রধান সংযোগ খাল সহ 2 শতাধিক শাখা খাল রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। বরগুনা থেকে জোয়ারের পানি নামতে শুরু করে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নোয়াখালীতে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। বরগুনা থেকে জোয়ারের পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি মানুষের। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বেশিরভাগ এলাকায় আটকে আছে পানি, আর রাস্তায় জলাবদ্ধতার কারণে যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। নোয়াখালীর সবচেয়ে নিচু এলাকা বেগমগঞ্জ উপজেলার 150 গ্রামের মানুষ এখনো পানিবন্দী রয়েছে, তবে এরই মধ্যে বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনায় চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার অন্যতম আসামি বিউটি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকেলে মহানগর হাকিম আয়েশা আক্তার মৌসুমীর আদালতে এই জবানবন্দি দেয় সে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী মোস্তাক আহমদ জানান, রিমান্ডের প্রথম দিনে আজ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাকিবকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বিউটি বেগম। পরে মহানগর হাকিম আদালতে নেয়ার পর সেখানে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। গত 3 আগস্ট নগরীর টুটপাড়া কবরখানা এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে নির্মমভাবে শিশু রাকিবকে হত্যা করা হয়। তার 164 ধারা মোতাবেক স্বীকারোক্তি জবানবন্দি রেকর্ড করিয়েছি। আমি এই মুহূর্তে বলতে পারবো না, তদন্তের বিষয় এই মুহূর্তে বলা সম্ভব না। তাছাড়া সেটার কপিও আমি এখনো পাইনি, কপি পাওয়ার পরে আপনাকে জানাতে পারবো। সাম্প্রতিক সময়ে দেশের যেসব জায়গায় শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে সেগুলোকে সামাজিক অবক্ষয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হকেনু। শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি জানান। বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সরকারের পরিষ্কার নির্দেশ, শিশু নির্যাতন নারী নির্যাতন সংক্রান্ত কোনো ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক। আর বিচারহীনতার কারণে শিশু নির্যাতন বেড়েছে এই কথাটা ঠিক না। মাঝে মাঝে সমাজে এই ধরনের অবক্ষয়ের ঘটনা ঘটে এবং সেটা ঠিক করার দায়িত্ব সরকারের। সেদিক থেকে সরকারের দায়িত্ববোধ থেকেই আমরা কোনো দেন দরবার তদবিরের অপেক্ষায় না থেকে আমরা স্বতঃপ্রবৃত্ত হয়ে আমরা শিশু নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের গ্রেপ্তার করব, সাজা দিব। খুলনায় বাঘের 60 পিস হাড়সহ 2 জনকে আটক করেছে পুলিশ। সকালে নগরীর নতুন বাজার লঞ্চ ঘাট এলাকায় একটি ট্রলারে অভিযান চালিয়ে হাড়গুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কয়রা থেকে আসা একটি ট্রলারে সুন্দরবন থেকে বাঘের হাড় আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ট্রলার থেকে বাঘের 60 পিস হাড়সহ এনায়েত বাবু নামে 2 জনকে আটক করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হান্নান নামে অপর একজন পালিয়ে যায়। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মালটা কবে কোথা থেকে কোনে থুইছে খবর আমি জানি না। এই গনে এই মালটা নিয়ে এসেছে যে আমার এই ভাইটার আমার সাথে নিয়ে গেছে, নিয়ে মালটা সে নিয়ে এসেছে। এনে খুলনা এসে বিশাল চিন্তা ভাবনা করতেছে, আমার ভাইটারও খারাপ পথে নিয়ে আসছে, আমারও খারাপ পথে নিয়ে আসছে। কোনো অসাধু চক্র যারা সুন্দরবনের বাঘ শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, তারা এই বাঘকে মেরে মাটির তলে পুঁতে রেখে সেই হাড়গুলোকে বিক্রয়ের উদ্দেশ্যে হয়তো নিয়ে আসতেছে।
তবে আরও আমরা তদন্ত করলে পরে কোথায় যাচ্ছিল হারগুলো বা কিভাবে এনেছে সেগুলো আমরা বের করতে পারবো। চাঁদপুরের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ২১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। ভোরে মেঘনা নদীর চৌধুরীঘাট এলাকার একটি লঞ্চ থেকে এসব জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা দক্ষিণ অঞ্চলগামী এমভি টিপু ৪ নামে যাত্রীবাহী ওই লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় ৪,১২,৫০,০০০ টাকা মূল্যের ২১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। ২১ লক্ষ মিটার জাল ধরা হয়েছে, যার মূল্য প্রায় ৪,১২,০০,০০০ টাকা। তো এক্ষেত্রে কাউকে করা হয়নি, বন্দি করা হয়নি বা কোনো হদিস পাওয়া যায়নি। জব্দকৃত জাল ফিশারিজ অফিসারের উপস্থিতিতে আগুন ধরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মুন্সিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে নিহত হয়েছেন আরও ৫ জন, আহত হয়েছেন ৫ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী একটি যাত্রীবাহী বাস শ্রীনগর উপজেলার ১৬ ঘরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস এসে ১৫ জনকে উদ্ধার করে ১৬ ঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আরও একজনের মৃত্যু হয়। এদিকে এরই মধ্যে বাসের ৫৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া সকালে পৃথক দুর্ঘটনায় শ্রীনগর ও লৌহজংয়ে ২ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, সাতক্ষীরা খুলনা মহাসড়কের বেনেরপোতা এলাকায় একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পাওয়ার ট্রলি চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা একজনের মৃত্যু হয়। এতে আহত ২ জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পাওয়ার ট্রলির চালককে আটক করেছে পুলিশ। আর 2টি মৃতদেহ আমরা পেয়েছি। এরপরে আসলে কতজন যাত্রী ছিল এটা আমরা জানি না, বা নিখোঁজ ব্যক্তিদের সংখ্যাটা আমাদের কাছে নেই, বা এখানে আর কোনো লাশ পাওয়া যায় না। নরসিংদীতে রেললাইনে কাটা পড়ে 10 মাসের শিশু ও তার মায়ের মৃত্যু হয়েছে। দুপুরে রায়পুরের হাসনাবাদ এলাকার রেললাইন থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, গতকাল থেকে মুসলিমা ও তার সন্তান আরেফিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনে দুজনের ট্রেনে কাটা পড়া লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের স্বজনেরা আরও জানান, দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য মুসলিমার ওপর নির্যাতন চালাতো তার শ্বশুর বাড়ির লোকজন। তারাই মুসলিমাকে হত্যা করেছে বলে তাদের দাবি। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এদিকে এই ঘটনার পর থেকে মুসলিমার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। এমন কোনো সমস্যা পাই নাই যে করে আত্মহত্যা করবে। ঠিক আছে, আমার ধারণা তাকে মানে মারা হয়েছে। যে আছে ননদার খুব অত্যাচার করতো। আকুল আবেদন করব যে এর জন্য সুষ্ঠু বিচার হয়। প্রাথমিক তদন্তে আত্মহত্যার মতোই মনে হচ্ছে। তো সুরতাল করছি, এটা পিএম রিপোর্ট আসলে বোঝা যাবে যে আসলে এটা কি হত্যা না আত্মহত্যা। অবৈধভাবে ভারতে পাচারের সময় বাগেরহাট থেকে 18 জনকে উদ্ধার করেছে পুলিশ। পাচারে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে নারী, শিশু ও প্রতিবন্ধী রয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহরের দড়াটানা ব্রিজের টোল প্লাজা এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে 18 জনকে উদ্ধার করা হয়। তাদের ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত সবার বাড়ি মোড়েলগঞ্জ উপজেলায়। একটি ট্রাকে করে 18 জন নারী, পুরুষ এবং শিশু এদের ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের উদ্ধার করি এবং এর সাথে সংশ্লিষ্ট একজন পাচারকারীকে গ্রেপ্তার করি। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। বেলা 12টার দিকে জামিনের নথিপত্র কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছানোর পর তিনি মুক্তি পান। বৃহস্পতিবার নাশকতার 4 মামলায় শামসুজ্জামান দুদুর জামিন আবেদন বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত জানুয়ারিতে হরতাল অবরোধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতার বিরুদ্ধে 4টি মামলা হয়। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ ও হাতিয়া রুটে চলাচলের জন্য নতুন 2টি জাহাজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন
নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। আগামী 2 বছরের মধ্যে জাহাজ দুটি নির্মিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সকালে চট্টগ্রামের সদরঘাটে অবস্থিত বিআইডব্লিউটিসির অফিস পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। চট্টগ্রাম সন্দ্বীপ, চট্টগ্রাম হাতিয়া নতুন করে এখন জাহাজ নির্মাণের পরিকল্পনা নিয়েছি। এই মাসের মধ্যে টেন্ডার হবে। দুটি নতুন আমরা উপকূলীয় জাহাজ নির্মাণ করার জন্য টেন্ডার দেব। এটা হয়তো আগামী 17 সালের ইনশাল্লাহ মার্চের মধ্যে আমরা বা জুনের মধ্যে আমরা হয়তো এই নতুন দুটি জাহাজ পেয়ে যাব। এই রুটটার জন্যই কিন্তু আমরা এই দুটি জাহাজ নির্মাণ করতে যাচ্ছি। টানা বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় এখনও ডুবে আছে রাঙামাটির ঝুলন্ত সেতুর পাটাতন। প্রায় 2 ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় সেতুটির উপর মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে গত 6 দিনও সেতুর উপর থেকে পানি না সরায় হতাশ রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয়রা। তবে আগামী কয়েকদিনের মধ্যেই সেতু থেকে পানি সরে যাবে বলে আশা প্রকাশ করেছেন পর্যটন কর্তৃপক্ষ। আমার একমাত্র আসার উদ্দেশ্য হচ্ছে যে এই আপনার ঝুলন্ত ব্রিজটা দেখার। এখন দেখতেছি যে এই ঝুলন্ত ব্রিজে পানি উঠে গেছে। ঝুলন্ত ব্রিজটাই ছিল আমাদের ঘোরার মূল লক্ষ্য, বাট সেখানে তো আমরা ঘুরতে পারিনি, বরঞ্চ যথেষ্ট পরিবেশটা খারাপ। বর্তমানে ব্রিজের পানি প্রায় প্রতিদিন 2 থেকে 3 ইঞ্চি কমে যাচ্ছে পানি। এতে আমরা আশা করছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা কিছু মেরামত করে আমরা আগত অতিথির জন্য ব্রিজটি উন্মুক্ত করে দিতে পারব। দেশের প্রত্যেক ক্ষেত্রে উন্নতির ফলে প্রতি বছরই এখানকার প্রবৃদ্ধি বাড়ছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের উত্তম স্থান। সকালে চট্টগ্রামে তৈরি পোশাক শিল্পের পণ্য ও মেশিনারি প্রদর্শনী অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপোর দ্বিতীয় দিনে এক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় বিজিএমইএ এর দাবির প্রেক্ষিতে তৈরি পোশাক শিল্পের জন্য আলাদা ব্যাংক প্রতিষ্ঠারও চেষ্টার কথা জানান মন্ত্রী। It is possible. It is our time. It is Bangladesh time. We are making progress everywhere. In every segment we are making progress. We can do it. Of course we can do it. I am here to tell you. You see, we are making progress not in economic area. We are making progress also in cricket. We are beating everybody. We are waiting to Australia now to come and to beat them. সিলেটে হাইকোর্ট বেঞ্চ পুনঃস্থাপনের দাবিতে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিয়েছে জেলা হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটি। দুপুরে সার্কিট হাউসে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় সংগঠনটির নেতারা সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান বিচারপতি সিলেটে হাইকোর্ট বেঞ্চ পুনঃস্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন। নারায়ণগঞ্জের 7 খুন মামলার বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম প্রধানমন্ত্রীর কাছে তার পরিবারের নিরাপত্তা চেয়েছেন। দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজিমিজি এলাকায় বুকস গার্ডেনে টাওয়ারে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর বরাবর তিনি নিরাপত্তা চান। থানা আওয়ামী লীগের পরিচয় দিয়ে আমাদের বাবা, ভাই, মামা, শ্বশুর, ভাগিনা, অন্যান্য আত্মীয় স্বজনের বিরুদ্ধে নানা রকম হুমকি দিচ্ছে। আমার স্বামীর কর্মীদের মারধর করছে, আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। প্রধানমন্ত্রী ছাড়া আমাদের আর কেউ নেই। উনি আমাদের এই অত্যাচারী জুলুমের হাত থেকে বাঁচান। আমি তার কাছে জীবন ভিক্ষা চাচ্ছি। এবং এই এজাহার মুক্ত যে 6 জন আসামির নাম বাদ দেওয়া হলো এবং অনেকের নাম আছে, আমি চাই পুনরায় আবার সেটা তদন্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাতে সে আমাদের আশ্বাস দেয়, এটা তার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। বাংলার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার রাজধানীর গোড়ানে নিজ বাসায় গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নিলয় চক্রবর্তী খুন। প্রতিবাদে বিক্ষোভ, পরিকল্পিত হত্যাকাণ্ড জানালো পুলিশ। চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল গ্রেফতার। 22টি মহাসড়কে বন্ধ থাকবে 3 চাকার যান চলাচল, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। নিষেধাজ্ঞা অমান্য করে এখনো দেশের বিভিন্ন মহাসড়কে চলছে ধীর গতির যান। ভুয়া চিকিৎসক শনাক্ত ও প্রতারণা বন্ধে ওয়েবসাইটে রেজিস্টার্ড ডাক্তারদের নামের তালিকা প্রকাশ, সুফল পাবেন সাধারণ মানুষ, আশা সংশ্লিষ্টদের। এবং ফিশিং বোট ডুবির ঘটনায় এখনো খুঁজে পাওয়া যায়নি ভোলার 46 জেলেকে।
পরিবারের শোকের ছায়া, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন উদ্ধার হওয়া 6 জন। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।